নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনাদের বাচ্চাটে প্রতিটা গ্রহ এক একটি ভাবের অধিপতি হলেও সেই গ্রহটা কিভাবে ফল প্রদান করে, কিভাবে বাচ্চাদের অ্যানালাইসিসের ফলগুলোকে সার্বিকভাবে দেখতে হয়, কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেই গ্রহটা যেখানে অবস্থান করছে তার অবস্থানটা, না যেই গ্রহটা যেই ঘরের মালিক সেই অবস্থানটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, কিভাবে মেনলি বাচ্চাদের জায়গাটাকে ফোকাস করা উচিত তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, জন্মছক বিচার করতে গেলে অনেকগুলো জায়গাকে খুব ভালোভাবে আগে পর্যালোচনা করা প্রয়োজন। আমরা অনেকে রাশি নিয়ে খুব বেশি মাথামাতি করি। প্রতিটা মানুষই চায় যে আমার রাশি কি, আমার রাশি কি। রাশি থেকে তার সমস্ত ক্যারেক্টারকে আমরা কিন্তু নির্ধারণ করতে পারি। যেমন বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত লড়াকু হয়, তাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাত থাকে। ধনু রাশির মানুষেরা স্বাধীনচেতা হয়, মেষ রাশির মানুষেরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, কর্কট রাশির মানুষেরা ইমোশনাল হয়। এইভাবে বিভিন্ন রাশি ওয়াইজ তাদের কিছুটা ক্যারেক্টারের কিন্তু তারতম্য ঘটে। কিন্তু অ্যাকচুয়ালি ভাবে বাচ্চার অ্যানালাইজ করতে গেলে আমাদের সবসময় লগ্নকে আমরা প্রাধান্য দেব। অর্থাৎ আপনার জন্মকালীন সময়ে আপনি যেদিন জন্মাচ্ছেন সেদিন পার্টিকুলার ওই স্থানটা, ওই কোঅর্ডিনেটটা, সেখানে সেই পার্টিকুলার স্থানটার রেসপেক্টে প্ল্যানেটগুলোর অবস্থান কি ছিল সেটাই হচ্ছে আপনার টোটাল বার্থ চার্ট, এবং সেই জায়গাটার অ্যাকচুয়ালি অবস্থানটাই আপনার লগ্ন হিসাবে পরিলক্ষিত হয়। তাই লগ্নকে আগে নির্ধারণ করা অত্যন্ত একান্ত কর্তব্য। তাই আগে আপনার বার্থ চার্টের ক্ষেত্রে লগ্নকে সঠিকভাবে নির্ধারণ করা উচিত। কোনো মানুষের ক্ষেত্রে লগ্ন যদি স্ট্রং না থাকে, লগ্নপতি যদি স্ট্রং না থাকে, তাহলে সমস্ত বার্থ চার্টটা দুর্বল হয়ে যায়। অনেক মানুষের ক্ষেত্রে দেখেছি, অনেক বার্থ চার্ট আমি অ্যানালাইজ করে দেখেছি, অনেক মানুষের ক্ষেত্রে তারা পূর্বে যে সমস্ত অ্যাস্ট্রোলজির কাছ থেকে এসছেন সেখানে তার হয়তো দেখা গেল কারো কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, সে এখনো পর্যন্ত কোনো মুক্ত পড়েনি। অর্থাৎ বুঝতেই পারছেন তার কর্কট লগ্ন মানে তার ক্ষেত্রে তার লগ্নপতি হয়ে গেল চন্দ্র, এবং সেই চন্দ্র যেহেতু বৃশ্চিক রাশিতে রয়েছে সেক্ষেত্রে তার লগ্নপতি নিচস্থ হয়ে গেল, অর্থাৎ তার বার্থ চার্টটা সার্বিকভাবে দুর্বল হয়ে গেল। তাই এই দুর্বল বার্থ চার্টকে ঠিক করতে গেলে আগে লগ্নকে স্ট্রং করতে হবে। অর্থাৎ একটা মানুষের, সেই মানুষটা কতটা ভালো কাজ করবে তার ডিপেন্ড করে তার মস্তিষ্ক কতটা ভালো রয়েছে, প্ল্যানিং সে কতটা করতে পারে। ঠিক আছে, যে যত সুন্দর প্ল্যানিং করতে পারে সে লাইফের সার্বিক বাধা বিপত্তিগুলোকে খুব সুন্দরভাবে কাটাতে পারে। অবশ্যই অন্যান্য ফ্যাক্টরগুলো রয়েছে, শরীর রয়েছে, এনভায়রনমেন্ট রয়েছে, অর্থ রয়েছে, এগুলো তো ফ্যাক্টর। কিন্তু আপনার যদি মস্তিষ্ক ঠিক থাকে, আপনার যদি ব্রেন ঠিক থাকে, আপনি যদি ঠিকভাবে প্ল্যানিং করতে পারেন, তো আপনি ঠিকভাবে অর্গানাইজ করতে পারবেন, ঠিক পথে চলতে পারবেন। কিন্তু সুতরাং আপনার বার্থ চার্টের মেন জায়গা হলো আপনার বার্থ চার্টের মস্তিষ্ক হচ্ছে আপনার লগ্ন। তাই লগ্নকে খুব সার্বিকভাবে আগে দেখতে হবে, কারণ লগ্নই হচ্ছে সমস্ত বার্থ চার্টটাকে টেনে ধরে থাকে। তাই আপনার বার্থ চার্টে যদি লগ্ন কোনোভাবে ডিস্টার্ব থাকে, বা লগ্ন ডিগ্রিগতভাবে কমজোরি থাকে, বা লগ্নপতি কোনোভাবে দুস্থানগত থাকে, তাহলে আপনি যতই প্রতিকার নিন না কেন আপনার ক্ষেত্রে সেই প্রতিকার কোনোভাবে আপনার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে না। আপনি যতই যেখানে ছোটাছুটি করুন না কেন, আপনার বার্থ চার্টে যদি লগ্ন কোনোভাবে স্ট্রং না থাকে, কোনো প্রতিকার আপনার ক্ষেত্রে কাজে লাগবে না। একটা কোম্পানিতে ধরুন অনেক কর্মচারী কাজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই কোম্পানির যে ম্যানেজমেন্ট বা সেই কোম্পানির যে সিইও, সেই কিন্তু সমস্ত কোম্পানির আপকামিং নীতি নির্ধারণ কি হবে সেই জায়গাটাকে নির্ধারণ করে। সেই নীতির উপর, সেই ভবিষ্যতের প্ল্যানিং এর উপরই কোম্পানিটা বেশ করে। কিন্তু কর্মচারীরা যত ভালোই রিপোর্ট দিক না কেন, ভালো কাজ করুক না কেন, সেটা অবশ্যই তাদের দাম আছে, সেটাকে আমরা অস্বীকার করছি না। কিন্তু প্ল্যানিংটা, অর্থাৎ অনেক কোম্পানিতে দেখবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হায়ার ম্যানেজমেন্ট এমন কিছু ডিসিশন নেয় যেখানে কিন্তু সমস্ত কোম্পানির লস হয়ে যায়। সুতরাং এখানে লগ্নটা হচ্ছে সার্বিকভাবে সমস্ত বার্থ চার্টের মস্তিষ্ক বলা যেতে পারে। তো এই ব্যাপারটা আমাদের প্রত্যেকের দেখা উচিত। অনেক বড় কথা ইউটিউবে অনেক মানুষ বলে, রাশিফল নিয়ে ভিডিও করে, কিন্তু অ্যাকচুয়ালি ভাবে আপনার বার্থ চার্টে যদি এই জায়গাগুলোকে যদি আপনি না খেয়াল করেন, তাহলে কিন্তু আলটিমেটলি সব কিছুই অপূর্ণ থেকে যাবে, কোনো লাভ হবে না। অ্যাস্ট্রোলজিক্যাল জায়গাটাকে আপনি মনে করবেন যে এটা ফেক জিনিস, কেননা আমরা শাস্ত্র কখনো মিথ্যা হতে পারে না।
পলিটিক্স কখনো বাজে হতে পারে না, যেই জায়গাগুলো মানুষগুলো সেইগুলোর অপব্যবহার করছে বলে সেই জায়গাটার নামটা বাজে হয়ে যায়। সুতরাং কোনো শাস্ত্রই কখনো মিথ্যে হতে পারে না। শাস্ত্রকে যারা ইউজ করে তাদের ব্যবসার কাজে ইউজ করছে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ইউজ করছে, সেটা কোনো এডুকেশন বিজনেস হোক, যে কোনো জায়গায় হোক, সব কিছু জায়গায় একটা দেখনদারির ব্যাপার, একটা শো আপ করার ব্যাপার। সবারই একটা শো আপ করে অরিজিনাল জায়গাটা থেকে মানুষকে সরিয়ে দেওয়া হয়। মানুষের সব কিছুর মধ্যে কমপ্লেক্সিটি, সব কিছুর মধ্যে একটা দেখনদারি, একটা শো আপ করা, অরিজিনাল জায়গাটাকে তুলে না ধরা। আমি অনেক ডাক্তারখানায় দেখেছি, এমনও অনেক ডক্টরের বিভিন্ন চেম্বারে গেছি যেখানে অরিজিনাল যেটা রোগ সেই জায়গাটার সম্পূর্ণ নিরাময় না করে তাকে আস্তে 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 তাকে নিরাময় করেছে, যাতে আপনি 10 বার ভিজিট করেন, যাতে তার 10 দিনের ভিজিটের টাকাটা যেন সে উপার্জন করতে পারে। তো এইভাবে সার্বিক জায়গাটা করাপ্টেড হয়ে আছে। সবাই যে বাজে তা নয়, সমাজ ব্যবস্থার সমস্তটাই অর্থকেন্দ্রিক হয়ে গেছে। তাই মানুষের মেন্টালিটিগুলো অনেকটা অর্থকেন্দ্রিক। অর্থের লোভে মানুষ অনেক কিছুই করে ফেলছে, হয়তো চায় না এমন, কিন্তু করতে হয়। তাই সমস্ত সিস্টেমে যে সবাই বাজে তা নয়, তবে অনেক লোকই কিন্তু বাজে রয়েছে এবং তার মধ্যেও কিছু মানুষ ভালো রয়েছে। কিন্তু আমাদের সেগুলোকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, কিন্তু এবং আপনাকেও নিজের বাচ্চার সম্বন্ধে কিছু অবগত থাকতে হবে। নেক্সট যেটা বলবো, আপনার বাচ্চার পার্টিকুলার যে গ্রহটা রয়েছে, ধরুন আপনার ক্ষেত্রে আপনার মেষ লগ্ন, আপনার ক্ষেত্রে শুভ গ্রহ হলো মঙ্গল, রবি এবং বৃহস্পতি, এবং এই বৃহস্পতি অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আপনার 10ম ভাবে অবস্থান করছে। তাহলে এই 10ম ভাবে বৃহস্পতি অবস্থান করার জন্য, এই বৃহস্পতিদেব নবমপতি 10মে থাকার জন্য আপনার অবশ্যই কোনো টিচিং রিলেটেড কোনো জব পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার ক্ষেত্রে প্রফেশন জায়গায় অনেকটা হেল্প করবে, অনেক উন্নতি করবে। এবং যেহেতু নবমপতি 10মে গেল, তাই কিছুটা সে কিন্তু নবম ভাবটাকে উজ্জ্বল করবে এবং আপনার নবম ভাবেরও ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে নবম ভাবের অধিপতি, কিন্তু নবম ভাবের অধিপতি হলেও নবম ভাবে যদি কোনো নেগেটিভ গ্রহ বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি যতই 10মে থাকুক, সেক্ষেত্রে কর্মের জন্য ভালো হলেও ভাগ্যের জন্য সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না। তখন কিন্তু সেই রাহু গ্রহের সঠিক প্রতিকার করতে হবে। এবং এই প্রতিকার অর্থে অনেক অ্যাস্ট্রোলজার গোমেদ দিয়ে ফেলেন। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, কোনো প্রতিকার করতে গেলে দুটো পন্থা অবলম্বন করতে হয়। একটা, সেই গ্রহটাকে আপনি শান্ত করবেন, না সেই গ্রহটাকে আপনি অ্যাম্প্লিফাই করবেন, পাওয়ার আপ করবেন, সেই জায়গাটাকেও বুঝতে হবে। সুতরাং সার্বিক দিক কিন্তু বিচার বিবেচনা করতে হয়। অ্যাকচুয়ালি একটা গ্রহ যেভাবে অবস্থান করে সেই অনুযায়ী সেই গ্রহটা কিন্তু ফল দেয়, এবং সেই গ্রহটা যে ভাবের কারক, সেই ভাবের কারকত্বকে বহন করে নিয়ে গিয়ে সেই ভাবে গিয়ে সেই ফলাফলটা প্রদান করে। অর্থাৎ যদি বলা যায় যে নবমপতি বৃহস্পতিদেব 10ম ভাবে গিয়ে, অর্থাৎ তার জীবনে চাকরির মাধ্যমে বা জবের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে তার কিন্তু জীবনের ভাগ্য উন্নতিকে ইন্ডিকেট করে। কিন্তু তার নবমে রাহু থাকার জন্য অবশ্যই তার ভাগ্য আপ ডাউন করবে। তাই অবশ্যই রাহুকেও যেমন প্রতিকার করতে হবে, তেমন কিন্তু সেখানে বৃহস্পতিদেবের যদি কোনো রকম কোনো নেগেটিভ গ্রহের কোনো দৃষ্টি থাকে বা পেক্ষা থাকে, সেই জায়গাটাকেও কিন্তু সার্বিক অর্থে ক্যালকুলেট করতে হবে। তাই একটা গ্রহ একটা ঘরে অবস্থান করলে সেই গ্রহটার উপর কোন গ্রহের দৃষ্টি পড়ছে, বা সেই গ্রহটা কোন ঘরের মালিক, সেই ঘরে কে বসে রয়েছে, সেই জায়গাগুলোকে বুঝতে হবে। বা আপনার D9 চার্টে সেই গ্রহটা কতটা বলশালী রয়েছে, অষ্টবর্গ চার্টে সেই গ্রহগুলো কত সংখ্যক রেখা পেয়েছে, সার্বিক দিক বিচার বিবেচনা করতে হবে। আপনার কোন গ্রহে দশা চলছে, আপনার শুভ গ্রহগুলো কতটা স্ট্রং রয়েছে, অশুভ গ্রহগুলো আপনার কতটা ডিস্টার্ব করছে, অশুভ গ্রহগুলো সত্যি কি খুব পীড়িত হয়ে রয়েছে। এমন সময় দেখা যায় যে মকর লগ্নের ক্ষেত্রে হয়তো মঙ্গল খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাদশপতি। তো মকর লগ্নের ক্ষেত্রে একাদশপতি মঙ্গল সেখানে কিন্তু অর্থের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আমরা সেই জায়গাটাকে কখনোই কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এবং সেই সঙ্গে চতুর্থপতিও বটে পরিবার কেন্দ্রিক ব্যাপারে। তাই সেই মঙ্গল যদি মকর লগ্নের ক্ষেত্রে কোনোভাবে ডিস্টার্ব থাকে, অনেক অ্যাস্ট্রোলজার হয়তো খেয়ালও করেন না যে মকর লগ্নের ক্ষেত্রে তো আবার মঙ্গলকে কেন আমি দেখব। তো সেই জায়গাগুলোও কিন্তু বুঝতে হবে। অর্থাৎ আপনার নিজের গণ্ডির বাইরে বেরিয়েও দেখতে হবে যে গ্রহগুলো যে ভাবের অধিপতি,
সেই গ্রহগুলো ডিস্টার্ব থাকলে আলটিমেট আপনার সেই ভাবগুলোকে কিছু না কিছু ডিস্টার্ব কিন্তু ঠিক করে দেয়। তাই বার্থ চার্টের অ্যানালাইজ করা অতটা কিন্তু সহজ নয়, সার্বিক দিক বিচার বিবেচনা করতে হয় এবং এই ক্ষেত্রে প্রতিকার নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তাই প্রতিটা মানুষের ক্ষেত্রে বলি, যতটাই আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন মানুষের কাছে যান না কেন, যতই বড় বড় কথা শুনুন না কেন, অ্যাকচুয়ালি আপনি আপনার প্রতিকার নির্বাচনের জায়গায় অনেক জায়গায় কিন্তু ভুল হয়ে যায়। অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার কিন্তু প্রতিকার নির্বাচনের মধ্যে লুকিয়ে রয়েছে। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যাল বিদ্যাটা মেইন জায়গাটা হচ্ছে রেমেডি নির্বাচন করা। রেমেডি নির্বাচন যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আপনার সার্বিক অর্থ খরচ করে যেই রেমেডিটা আপনি নিচ্ছেন সেটা যদি আপনাকে নেগেটিভ করে, তাহলে আপনাকে আপনি যেইভাবে চলছেন তার থেকে অনেকটা পিছিয়ে দিতে পারে। আবার যদি সেই রেমেডি নির্বাচন যদি সঠিক হয়, প্রতিকার নির্বাচন যদি সঠিক হয়, তাহলে আপনি যেই অবস্থায় রয়েছেন তার থেকে আপনাকে অনেক গুণ এগিয়ে দিতে পারে। সুতরাং রেমেডি নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। আরেকটা কথা বলবো, যাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, যারা কোনোভাবে কোনো স্টোন পড়তে পারছেন না, বা কোনো উপরত্ন পড়ারও কোনো টাকা নেই, বা বাচ্চার অ্যানালাইসিস করার মতো সেই অর্থ নেই, তাদের ক্ষেত্রে আমি বারে বারে বলবো তারা যেন অবশ্যই বৃহস্পতিবার এবং শনিবার নিরামিষ খান, প্রতিদিন সূর্য প্রণাম করেন এবং আপনাদের ক্ষেত্রে যেই গ্রহটা অত্যন্ত নেগেটিভ ফল দিচ্ছে সেই গ্রহটার মন্ত্র পাঠ করুন। মন্ত্র পাঠ সব থেকে উপকারী হয়। কিছু প্রতিকার না পারলে কমসে কম প্রতিটা গ্রহের প্রণাম মন্ত্রটা 3 বার করে পাঠ করুন, তাতেও অনেক উপকার পাওয়া যায়। প্রত্যেককেই কি লাখ লাখ টাকা স্টোন পড়তে হবে বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার বার্থ চার্টের অ্যানালাইজ করাতে হবে তা কিন্তু নয়। আপনি কিন্তু মন্ত্রপাঠ করেও কিন্তু অনেক সমস্যাকে নির্মূল করতে পারেন, কেননা মন্ত্রপাঠের মধ্যে একটা বিশেষ লেভেলের ভাইব্রেশন লুকিয়ে রয়েছে। কেননা আগেকার দিনের মানুষদের তৈরি এই মন্ত্র, যেই মন্ত্রগুলো কিন্তু বহু যুগ আগে থেকে কিন্তু তৈরি হয়েছে। কারণ এই মন্ত্রগুলো আমি নিজে থেকে পাঠ করে দেখেছি, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, মন্ত্র পাঠ করলে তার আলাদা লেভেলের একটা ভাইব্রেশন ক্রিয়েট করে। কেন মন্ত্রকে একটু ধৈর্য সহকারে কিন্তু পাঠ করতে হয়। অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেন, দাদা মন্ত্র কি শুনলে হবে দাদা? বিছানায় বসে কি মন্ত্র পাঠ করলে হবে দাদা? রাত্রে শুতে যাওয়ার আগে কি বিছানায় বসে পাঠ করলে হবে? এমন কিছু অপ্রাসঙ্গিক প্রশ্ন আমাকে বিব্রত করে যে মানুষ কতটা মানে স্পিরিচুয়ালিটি থেকে বা এই ধার্মিকতা থেকে মানুষ কতটা সরে গেছে, মানুষ কতটা সহজলভ্য করে দিচ্ছে সব জায়গাটাকে, তাই এত সমস্যাজনক হয়ে গেছে। তো একটা স্পিরিচুয়ালিটিকে সবসময় আপনাকে উপলব্ধি করতে হয়, আপনাকে তার মধ্যে সম্পূর্ণ নিবর্জিত করতে হয়, সম্পূর্ণ তার মধ্যে তন্ময় হয়ে যেতে হয়। তো আপনি একটা মন্ত্র পাঠ করবেন বিছানায় বসে, আপনি একটা মন্ত্র পাঠ করবেন ট্রেনে যেতে যেতে, মন্ত্র শুনেই আমার কাজ হয়ে যাবে, আপনারা ভাবেন কি করে? এই যে এত সহজ হয়ে গেছে না সব কিছু জিনিসকে। কাউকে আমি দেখেছি, শুনে অনেক ক্ষেত্রে এটাও শুনতে পাওয়া যায় অনেকের কাছে যে দাদা আপনি তো বলেছিলেন হনুমান চল্লিশা পাঠ করার কথা 3 বার করে, দাদা আমি 1 বার করে পাঠ করছি। দাদা 1 বার করে পাঠ করলে হবে দাদা? দাদা শুনলে হবে দাদা? আমি যদি গান শুনি, অর্থাৎ এই যদি মন্ত্র চ্যান্টিংটা যদি শুনি, তাহলে কি আমার সত্যি কাজ হবে? তো আমি কি বলবো, আমি জাস্ট স্পিচলেস হয়ে যাই এই সমস্ত ব্যাপারে, এই সমস্ত কোশ্চেন শুনে। মানে আমার উত্তর দেওয়ার কোনো ভাষা থাকে না, ঠিক আছে? তো এতটা সহজ নয়। যদি সত্যি কেউ মন্ত্র নিষ্ঠা সহকারে পাঠ করেন, দেখবেন আপনারা কতটা উপকার লাভ করতে পারেন। তো এই জায়গাগুলো বুঝবেন, এই জায়গাগুলো ফিল করবেন, কারণ আপনাকে এগুলো ফিল করতে হবে, ঈশ্বরকে অনুভব করতে হবে। অ্যাকচুয়ালি ঈশ্বর ইউনিভার্স বা আপনার নিজের মধ্যে, আত্মার মধ্যে ঈশ্বর বসবাস করে, তাকে কিন্তু আপনাকে ফিল করতে হয়, তাকে আপনাকে একটু উপলব্ধি করতে হয়। সেই উপলব্ধি যদি আপনার থাকে, আপনি অনেক সমস্যা থেকে নিজেকে বার করে আনতে পারবেন। সেই উপলব্ধি করতে গেলে আপনাকে কিছুটা মন্ত্রপাঠ বলি, ঈশ্বর সাধনা বলি, এবং অ্যাজ ইট ইজ চেনার ক্ষমতা, দেখার ক্ষমতাকে আরো জাগৃত করতে হয়। কোন মানুষ আপনাকে ইউজ করছে, কোন মানুষ আপনাকে তার নিজের কাজে সদ্ব্যবহার করতে চাইছে, তার কি স্বার্থ রয়েছে, কেন সে আপনাকে এত বেশি হেল্প করছে, কি তার কারণ, সেই জায়গাগুলোকে আপনার বোঝা উচিত। সবসময় ভালো হলেই কিন্তু সব সমস্যার সমাধান হয় না, আবার সবসময় খারাপ হলেও কিন্তু সব সমস্যার সমাধান হয় না। অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা অত্যন্ত ইম্পর্টেন্ট মানুষের জীবনে। যারা অত্যন্ত বোকা তারা কিন্তু ভুল করে কি, তারা ভাবে কি আমরা তো এত ভালো মানুষ, আমাদের কি সমস্যা থাকতে পারে, ঈশ্বর আমাদের সবসময় দেখবে। কিন্তু
এটা বোঝে না শুধু ভালো হলেই হবে না, সার্বিক দিক কিন্তু বিচার বিবেচনা করতে হবে। তো এই নিয়ে অনেক কথা বললাম, আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানগুলো আপনার কতটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস কিন্তু জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, চল।